যতই বড় হই না কেন আমার মিতু মাসিকে ভোলা যায়? আর মিতু মাসির হাতের তালের বড়া, আহা, সে এক স্বর্গীয় স্বাদ। ছোটবেলায় ভাদ্র মাস এলেই মায়ের আঁচল ধরে ঝুলে পড়তাম মিতু মাসির বাড়ি যাবার জন্য। এখন বড় হয়েছে, মনে হলে একা একাই তো আসতে পারি। আমার বাড়ি বনগা থেকে খুব বেশি দূরে নয় তো মিতু মাসির বাড়ি, কিন্তু তাহলে হবে কি, বড় হবার সাথে সাথে দায়িত্বগুলোও যেন বড় হয়। পরিবারের চাপ কাঁধে এসে পড়ে, তখন মুখ্য হয়ে দাঁড়ায় পয়সা উপার্জন করা। তালের বড়ার কথা তখন ভাবলে চলে না। যাবো যাবো করছিলাম অনেক দিন ধরে, মাসিও বারবার করে ফোন করছে, কিন্তু সময় বার করতে পারছিলাম না কিছুতেই। বনগা কোর্টে এক উকিলের আন্ডারে মৌরির কাজ করি, চাপ প্রচুর, তাই সময় কম। আজ শনিবার, কাল রবিবার কোর্ট বন্ধ, তাই ভাবলাম এই ফাঁকে একবার মিতু মাসির তালের বড়ার ডাকে সাড়া দেওয়াই যাক। ভাবা মাত্রই সিদ্ধান্ত নিয়ে ফেললাম। সব কাজ মিটিয়ে উঠে পড়লাম 7:10 ট্রেনে। মোটামুটি 9:30টার মধ্যে গিয়ে পৌঁছবো মিতু মাসির বাড়ি। মাসিকে ফোন করে কিছুই জানাইনি। ভাবলাম হঠাৎ করে উদয় হয়ে মাসিকে একটা জব্বর সারপ্রাইজ দেব। বিভূতিভূষণ হল্টে ট্রেন ঢুকে গেল কয়েক মুহূর্তের মধ্যেই। স্টেশনের বাইরে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। তারপর সেখান থেকে টোটো ধরে সোজা মিতু মাসির বাড়ি। দরজায় ঠকঠক করতেই মিতু মাসি এসে দরজা খুলল। আমাকে দেখে মিতু মাসি যেন ভূত দেখার মতো চমকে উঠল। বলল, কি রে খোকন, তুই হঠাৎ এত রাতে? কোনো খবর দিসনি তো? বারে, তোমার বাড়ি আসতে আমায় আবার খবর দিতে হবে নাকি? না না, আমি কি সে কথা বললাম নাকি? আচ্ছা আয়, ভেতরে আয়। আমি ঘরে ঢুকে খাটের উপর গিয়ে বসলাম। মিতু মাসি বলল, কত বছর পর এলি খোকন, এখন তো আর মাসি মেশোর কথা মনেও পড়ে না। অবশ্য আগে যার জন্য মাসির বাড়ি আসতিস ঘন ঘন, তা তো আর এখন। আহ মাসি, আবার শুরু করলে? ওসব কথা এখন থাক। আচ্ছা, সেই বুড়োটাকে দেখছি না তো, বুড়োটা গেল কোথায়? তোর মেসোমশাই গেছে একটু ওই পাশের পাড়ায় একটা কাজের ব্যাপারে কথা বলতে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য একটু চা বানিয়ে আনি। মাসি, শুধু চা বানাবে? চায়ের সাথে একটু তালের বড়া হবে না? হ্যাঁ, খাবি তো তালের বড়া, কিন্তু ঘরে এখন তো তাল আনা নেই। দাঁড়া, তোর মেসো আসুক, আমি কাল সকালে তোর মেসোকে দিয়ে তাল আনাই, তারপর করে দেব। কাল সকালে কেন? আমি তাল এনে দিচ্ছি এক্ষুনি। বড়া আমার রাতেই খেতে ইচ্ছে করছে। কিন্তু এখন তাল আনাবি কোথা থেকে? আরে তোমার গ্রামে কি তালের অভাব নাকি? চারিদিকে এত তালের গাছ। না রে, এখন আর অত তালের গাছ নেই তো। এখন তো সব মাঠ সাফ করে লোকজন বড় বড় বাড়ি বানিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি দেখছি তাল কোথায় পাওয়া যায়। তুমি দাঁড়াও, আমি আসছি একটু। এই দেখো, সবে এলি, এখনই কোথায় যাবি আবার? আমি তাল নিয়ে আসছি, তুমি কাজ শুরু করে দাও। সর্বনাশ করেছে, তাল আনতে এখন কোথায় যাবে কে জানে। বেরিয়ে পড়লাম। তাল এখন কোথায় পাওয়া যাবে তা আমি জানি। তালবন যে এখনো সেই রকমই আছে সেটাও আমি জানি। ওখানে গেলে 2-4টে মিশকালো তাল পাবো না সেটা হতেই পারে না। তবে রাত হয়েছে, সাথে মেসোমশাইকে নিয়ে এলে বোধহয় ভালো হতো। অবশ্য বুড়োটা তো বাড়িতেই নেই। যাগ্গে, আমি একাই বা কম কিসে। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালাম তালবনের সামনে। হ্যাঁ, গাছ আগের থেকে অনেক কমে গেছে। আগে আরো অনেক তাল গাছ ছিল, এখন দেখছি সেই তুলনায় কিছু নেই বললেই চলে। চারিদিকে কুচকুচে কালো অন্ধকার। এই তল্লাটে কোনো মানুষের ঘর বাড়ি নেই। খুব একটা দরকার না হলে রাতের বেলা কেউ এদিকে আসে না। হঠাৎ আমার মনে হলো সামনে একটা তাল গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে। একটা ছেলে খালি গা হয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। এই রাতের বেলা কে এখানে আসবে? আমি গলা চড়িয়ে ডাকলাম, কে? এই কে ওখানে? আমি অবাক হয়ে এগিয়ে গেলাম তার দিকে।
রোগা লম্বা শরীর, গায়ে কাদামাটি মাখা। আগে কোনোদিন দেখেছি বলে মনে হলো না তাকে। পেছনে দাঁড়িয়ে ডাকলাম, এই যে ভাই, কে তুমি? এত রাতে এখানে কি করছো? ছেলেটা এবার আমার দিকে ঘুরল। আরে, একে তো আমি চিনি। এ তো মাসির বাড়ির কয়েকটা বাড়ির পরেই থাকে। কমলের নাম। ভীষণ ডানপিটে স্বভাবের ছেলে কমল। অন্যের লিজ নেওয়া পুকুরে চুরি করে মাছ ধরা, অন্যের বাগানের ফল চুরি করা, এই সব কাজে কমলের গ্রাম জোড়া কুখ্যাতি আছে। আগে যখন মাসির বাড়ি আসতাম তখন মাঝে মাঝে কমল আমাকে দু একবার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কোনোদিনও সাহস পাইনি। বললাম, কি ব্যাপার কমল, তুই এখন এখানে? কি তাল নেবার মতলবে নাকি? তাল নিতে এসেছিস তো? হ্যাঁ, ওই আর কি। বেশ, চল আমার সাথে, আমি পেড়ে দিচ্ছি। মিশমিশে কালো তাল, কুচকুচে কালো তাল, চল। আমি হাঁটতে থাকলাম কমলের সাথে। অনেকটা পথ হেঁটে এলাম। কিছুক্ষণ পর কমল একটা বড় তাল গাছের সামনে এসে দাঁড়ালো। আমি তাকিয়ে দেখলাম গাছটার মগ ডালে ফলে আছে থোকা থোকা তাল। কমল বলল, তুই দাঁড়া, আমিই তাল পেড়ে দিচ্ছি। এরপর আমি যা দেখলাম তা যেন নিজের চোখকেও বিশ্বাস করাতে পারলাম না। কমল গাছের ওপরে উঠে যাচ্ছে ঠিক যেন কোনো সরীসৃপের মতো। কোনো মানুষের পক্ষে এইভাবে গাছে উঠে যাওয়া সম্ভব না। আমার ভয়ে বুকটা ধড়ফড় করতে লাগলো। কি হচ্ছে এসব? কমল গাছের মাঝামাঝি উঠল, তারপর থমকে গেল। হঠাৎ তার মাথাটা ঘুরে গেল পিছন দিকে, আর তা দেখেই আমার বুকের রক্ত যেন জল হয়ে গেল। এ কার মাথা? আমার দিকে তাকিয়ে পৈশাচিক দাঁত বার করে হাসছে। ওটা কমল নয়, হাসছে কোনো এক পিশাচ। করাতের ফলার মতো তার ধারালো দাঁত, চোখের ভেতর যেন আগুনের গোলা। আমি আর সেখানে দাঁড়ালাম না। বুঝলাম আমার শরীর ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তবু কোনো রকমে দৌড় লাগালাম পেছন দিকে। শুনতে পেলাম পেছন থেকে সে চিৎকার করছে, কিরে, তাল নিবি না? মিশ কালো তাল, কুচকুচে কালো তাল নিবি না? আমি আর কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা চলে এলাম মাসির বাড়ির উঠোনে। মাসি মেসোমশাই উঠোনেই দাঁড়িয়েছিল। আমাকে দেখেই মাসি বলল, কিরে খোকন, অমন হাঁপাচ্ছিস কেন রে? কি হয়েছে? কোথায় গিয়েছিলি? আয় ঘরে আয়, আমি তাল কিনে এনেছি। তোর মাসি বড়া বানিয়েছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম খাবি, আয়। নমস্কার বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং তোমরাও যদি চাও তাহলে এরকম ধরনেরই অ্যানিমেশন বানিয়ে একজন সফল অ্যানিমেটর হিসেবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো। বর্তমানে পিঞ্জিরা অ্যানিমেশনে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশনের A to Z, অর্থাৎ 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। তো তোমরা যারা যারা অ্যানিমেশন শিখতে ইন্টারেস্টেড তারা এক্ষুনি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের নতুন ব্যাচে ভর্তি হয়ে যাও। ধন্যবাদ।